জয়গুরু প্রণাম। আজ ৪৪তম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের এবং বিশিষ্টজনেদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব। বিকালে শ্রী শ্রী ঠাকুর বড়াল বাংলোর প্রাঙ্গণে একখানা চেয়ারে এসে বসেছেন। সুশীলদা, গোপেনদা, রমেশদা এবং আরও অনেকে কাছে আছেন। হরিনন্দনদা একটি ডাক্তারের কথা বলছিলেন। তার আমেরিকায় যাওয়ার কথা হয়েছে। ইন্টারভিউয়ের সময় তার কাছে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি গীতা, রামায়ণ, মহাভারত পড়েছেন কিনা, আমেরিকায় যেয়ে অখাদ্য কুখাদ্য খাবেন কিনা ইত্যাদি। একথা শুনে শ্রী শ্রী ঠাকুর বললেন, এইসব খুব ভালো, এসবে মানুষের নিজের ঐতিহ্য, কুল, কৃষ্টি ইত্যাদির দিকে নজরটা আসে। আগেকার দিনে বিশ্ববিদ্যালয় ছিল এই আমার এখানকার মতন। সেই সব বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল উপমন্য, উদ্দালক, আরণী। তারা গুরুর আদেশে গরু চড়াতো, ক্ষেতের কাজ করত। এই করতে করতেই সমস্ত বিদ্যায় পারদর্শী হয়ে উঠল। ওগুলো আমার এত ভালো লাগে। ছাত্ররা নিজেরাই সব কাজ দেখে শুনে করত। বাইরের থেকে কিছু আরোপ করানো হতো না। আমার এখানেও বাঁধন নেই, আছে সাধন। আগেকার দিনের সেই ভরদ্বাজের আশ্রম, বশিষ্ঠের আশ্রম, গৌতমের আশ্রম কত ছিল। সেখানে প্রত্যেক ছাত্রই ছিল শিক্ষক, আবার প্রত্যেক শিক্ষকেরও মনোভাব ছিল ছাত্রের মতো। ভরদ্বাজ, বশিষ্ঠ এরা সব ছিলেন অধ্যক্ষ অর্থাৎ প্রিন্সিপাল। ভরদ্বাজ ছিলেন মস্ত বড় সায়েন্টিস্ট অর্থাৎ বিজ্ঞানী। প্রত্যেক ঋষিরই কলেজ ছিল, কিন্তু একটা কলেজের সঙ্গে আর একটা কলেজের কোনো দ্বন্দ্ব ছিল না। কোনো কলেজ যদি কোনো থিওরি বা মতবাদ বের করত, আর একটা কলেজকে জানাবার জন্যে ছাত্র পাঠিয়ে দিত। এরপরে মঙ্গলামা তামাক সেজে এনে দিলেন। তামাক খেয়ে শ্রী শ্রী ঠাকুর সুশীলদার সাথে কথা বলতে বলতে বড়াল বাংলোর পশ্চিম দিকের মাঠে এসে বসলেন। নিভৃত কেতন নামে যে কাঠের ঘরটি তৈরি হয়েছে, শ্রী শ্রী ঠাকুর আজকাল সেখানেই থাকেন। তার পিঠে একটা ফিক লাগা ব্যথা ইদানিং হয়েছে, তার জন্য একটু কষ্টও পান। সন্ধ্যা হয়ে গেছে, কাছে লোকজন কম, মায়েদের মধ্যে ২-৪ জনই আছেন। দেবীদা জিজ্ঞাসা করলেন, এক দাদা চিঠি লিখেছেন, তিনি একটা জমি কিনেছেন বাড়ি করার জন্য, কিন্তু সেই জমির উপরে একটা মা কালীর ঘর ছিল, এখন সেখানে বাড়ি করবেন কিনা। শ্রী শ্রী ঠাকুর বললেন, সে যতটা জমি কিনেছে তার মধ্যে যে জায়গাটাতে মা কালীর ঘর ছিল সেখানে মণ্ডপ ঘর তৈরি করে রেখে বাকি জমিটাতে বাড়ি করতে পারে। কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, মানুষকে দিয়ে দিয়ে একেবারে জখম করে ফেলা যায়, পরে উঠে আর যোগ্যতা অর্জন করে ধানের ভাত খেতে হয় না। হরিনন্দন প্রসাদদা এক উকিল ভদ্রলোককে নিয়ে এলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কিভাবে সুগতি হয়। শ্রী শ্রী ঠাকুর বললেন, সুগতি হওয়াতে হলে সুকেন্দ্রিক হওয়া চাই, আর সুকেন্দ্রিক হতে গেলে দীক্ষার প্রয়োজন। আমরা যে যেমনই হই না কেন প্রত্যেকে শুভই চাই। সবার সত্তার ভিতরেই আছে সত্যম শিবম সুন্দরম। আগে আমাদের প্রথা ছিল ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যের 5 বছরে দীক্ষা হয়ে যেত। দীক্ষিত হয়ে নিয়ম মতো করে চললে ভিতরে শুভটা জাগ্রত হয়। সেই প্রথাটা এখনো রাখা হয়েছে উপবীতের ভিতর দিয়ে। হরিনন্দনদা জিজ্ঞাসা করলেন, যার বিহিত সময়ের মধ্যে দীক্ষা হয়নি তার তো সেই জন্য প্রায়শ্চিত্ত করতে হবে। শ্রী শ্রী ঠাকুর বললেন, সদ্গুরু যে পাই তার সব প্রায়শ্চিত্তই হয়ে যায়, কারণ তখনও ইষ্টকেন্দ্রিক চলনার ভিতর দিয়ে ঐতিহ্যগুলিও পুনঃপ্রতিষ্ঠিত হয় আস্তে আস্তে। এই হলেই সে সবটা বোঝে এবং তেমনি রকমে পরিবার পরিজন সকলকেই চালাতে পারে। প্রশ্ন, সংসারে শান্তি কিভাবে পেতে পারি। শ্রী শ্রী ঠাকুর, পরম পিতাকে যত ভালোবাসবে ততই শান্তি পাবে। আর শান্তি মানে স্তব্ধ হয়ে যাওয়া নয়, বরং সব অবস্থাতেই সমভাব রক্ষা করে চলা। প্রাতে শ্রী শ্রী ঠাকুর নিভৃত কেতনের পূব দিকের বারান্দায় এসে বসেছেন। অল্প অল্প শীত পড়েছে। পাতলা জামার উপরে পাতলা একখানা চাদর গায়ে দিয়ে বসে আছেন তিনি। তার ডান দিকের মেঝের উপরে একখানা শতরঞ্চি পেতে পূজনীয় কাজলদা এসে বসেছেন। স্কুল ফাইনালে টেস্ট পরীক্ষা দিতে আজ কাজলদাকে বর্ধমান যেতে হবে। সকালে বাবার কাছে এসে বসেছেন। তার কোন কোন বিষয়ে প্রস্তুতি কেমন হয়েছে শ্রী শ্রী ঠাকুর সেই সব কথা জিজ্ঞাসা করছেন। কাছে নিখিলদা, সুশীলদা, রেবতীদা প্রমুখ আছেন। রত্নেশ্বরদাকে লক্ষ্য করেই শ্রী শ্রী ঠাকুর বলছেন, মানুষের সংগঠন এমনই থাকে যা দেখে তার চরিত্র লক্ষণ নির্ধারণ করা যায়। কতগুলি কর্মপ্রবাহের ভিতর দিয়ে আপনি নির্ধারিত হয়ে আছেন। যেমন শকুন্তলাকে দেখেই দুষ্মন্তের তাকে বিয়ে করার ইচ্ছা হলো, কিন্তু অন্তরে সে এতখানি নিশ্চিন্ত যেহেতু তার ক্ষত্রিয় মন শকুন্তলার দিকে আকৃষ্ট হয়েছে, অতএব শকুন্তলা নিশ্চয়ই ব্রাহ্মণ কন্যা নয়,
কারণ তার মন কখনো অন্যায় দিকে ঝুঁকতেই পারে না। আপনার চরিত্র লক্ষণ তা আপনার ছাওয়ালের ভিতর দিয়ে ফ্লো করতে অর্থাৎ প্রবাহিত হতে পারে। পিতৃধারা মাতৃধারা যদি সৎ সঙ্গতি সম্পন্ন হয় তবেই এটা হওয়া সম্ভব। রত্নেশ্বরদা জিজ্ঞাসা করলেন, তাহলে গুরুকরণ বা সাধন ভজনের প্রয়োজন কি? শ্রী ঠাকুর বললেন, ওই যে তিনি না হলে তো আমার বিবর্তন হবে না। রত্নেশ্বরদা জিজ্ঞাসা করলেন, কিন্তু মূলত আমার সত্তায় যা আছে তার বেশি তো হতে পারে না। শ্রী ঠাকুর বললেন, সে তো সোজা কথা না। একটা বীচির মধ্যে যদি একটা অত বড় বট গাছ থেকে থাকে, তবে আপনার সত্তার ভিতরে যে কি সম্ভাব্যতা থাকতে পারে তা কে জানে। এই সময় শ্রী বড়মা বাটি করে একটু ছানা মুড়ি মেখে এনে শ্রী ঠাকুরকে খাইয়ে গেলেন। জল টল খেয়ে সুপরি মুখে দিয়ে বসলেন শ্রী ঠাকুর। জনৈক দাদা জিজ্ঞাসা করলেন, ঠাকুর, নারদ ঋষি যে প্রহ্লাদকে দীক্ষা দিলেন তিনি কি ঋত্বিক ছিলেন? শ্রী ঠাকুর বললেন, তা জানি না, দীক্ষা সকলেই মানে ব্রহ্মজ্ঞ হলেই দিতে পারে। প্রফুল্লদা আলোচনা প্রসঙ্গে কিছুটা অংশ প্রস্তুত করে নিয়ে এলেন। শ্রী ঠাকুরের অনুমতি নিয়ে সেটুকু পড়ে শোনালেন। শোনার পরে চুনিদাকে জিজ্ঞাসা করলেন, কেমন হয়েছে? চুনিদা বললেন, এই লেখা একেবারে জীবন্ত। শ্রী ঠাকুর বললেন, মানুষের রুচিটাকে উন্নত করে বর্ধনার দিকে নিয়ে যায় যে লেখা, সেই লেখাই তো আসল লেখা। কিছুক্ষণ পরে একটি দাদা এসে জিজ্ঞাসা করলেন, আমি ব্যবসা করতাম, কিন্তু সংসারটাকে কিছুতেই দাঁড় করাতে পারছি না, বড় অভাব, কি করি? শ্রী ঠাকুর বললেন, ভালো করে ব্যবসা করো, মূলধনে হাত দিও না। যদি কিছু পারো তো মূলধনে সঞ্চয় করবে। লোকের সাথে কথার খেলাপ করো না, সবার সাথেই সদ্ব্যবহার করো, আর বাকি দিও না, বাকি দিলেই মুশকিল হয়ে পড়বে। অল্প মূলধন নিয়েই আরম্ভ করো, সাথে সাথে এই নিয়মগুলো মেনে চলো। নিভৃত কেতন থেকে বেরিয়ে বড়াল বাংলোর পশ্চিম দিকের মাঠে বেড়াতে গেলেন। সাথে কেষ্টদা, পঞ্চানন্দা, হাউসারম্যানদা প্রমুখ আছেন। শ্রী ঠাকুর তামাকের সরঞ্জাম, জল, পিকদানি প্রভৃতিও সঙ্গে রাখা হয়েছে। মাঠে বসার পরে কাঁচরাপাড়া রেলওয়ে মেডিকেল অফিসার সব পরিবারে দেখা করতে এলেন। প্রণাম করে বসে বললেন, আমার স্ত্রীর 3 বছর যাবৎ ঘুমই হয় না, কি করব? শ্রী ঠাকুর বললেন, অশ্বগন্ধার মূল শুকিয়ে গুঁড়ো করে ভালো করে গাওয়া ঘি ও চিনি মিশিয়ে সিকি পরিমাণ করে প্রতিদিন খেও। রাতে শোবার সময় একবার করে খেলেই হবে, আর সাথে সাথে ভালো করে ভগবানের নামটামও করা লাগে। পিয়ারিদা উক্ত ভদ্রলোকের কাছে এগিয়ে এসে ওষুধটার ব্যাপারে ভালো করে বুঝিয়ে দিলেন। জনৈক দাদা জিজ্ঞাসা করলেন, আমি নানা রকম অসুবিধায় জড়িয়ে পড়েছি, চাকরি ক্ষেত্রে নিয়ন্ত্রণ করতে পারছি না, পোষ্য অনেক, 5-6টি ছেলে মেয়ে, কিন্তু সব কয়টি অপগণ্ড, একজনও আমার কথা শোনে না, পারিপার্শ্বিকের সাথেও মনোমালিন্য, কি যে করব কিছুই বুঝতে পারছি না। শ্রী ঠাকুর বললেন, দুনিয়ায় চলতে হলে পরেই আমার যোগ্য হওয়া লাগবে, উপার্জন করা লাগবে, শক্ত হয়ে দাঁড়ানো লাগবে, মানুষকে ভালোবাসা লাগবে। মানুষকে ধাপ্পা দিয়ে চলা ভালো না, তাদের লাভজনক করে তোলাই চাই। এই যে দেখো আমি এখানে আছি, আমার কি আছে? তোমরা দাও তাই খাই, মানুষই আমার সম্বল। সকলে যাতে ভালো থাকে তাই করে যাবে, আর ছেলেদের পিতৃভক্ত করে তোলা চাই। নিজে ঠিক মতো চলো, ছেলেরা আপনা থেকেই ঠিক হয়ে উঠবে। কাম করো, ফুর্তি নিয়ে চলো, লেগে যাও। উক্ত দাদা বললেন, ছেলেদের এত করে বলি, তাদের প্রতি আমার ভালোবাসাও আছে, তবুও তারা কিছু করে না। শ্রী ঠাকুর বললেন, ছেলেদের ভালোবেসে তাদের যোগ্য করে তুলতে না পারলে তো হবে না। বেশি চিন্তা করো না, যা বললাম সেইভাবেই কাম করো। অপর এক দাদা জিজ্ঞাসা করলেন, আমি গয়া থেকে মায়ের পিণ্ড দিয়ে আসছি, মায়ের জন্য মন বড় উতালা হয়। শ্রী ঠাকুর বললেন, ঠিক ঠিক মাতৃভক্ত যে, সে গুরুভক্ত, সে ইষ্টভক্ত হয়ে ওঠে। যেমন শিবাজি ছিল, সে মাতৃভক্ত ছিল, কিন্তু রামদাস ভক্ত ছিল, যে পরাক্রমে সে অত বড় সম্রাট ঔরঙ্গজেবকেও গ্রাহ্য করল না। উক্ত দাদা বললেন, সংসারে বড় অভাব। শ্রী ঠাকুর বললেন, নাই নাই ভাবতে নেই, মানুষের ক্ষতির কারণ হও না, সবার ক্ষতিকে উদ্ধার করবার জন্য চলো। সন্ধ্যা হয়ে গিয়েছিল, এখন বেশ ঠান্ডা পড়ে, তাই আর না বসেই শ্রী ঠাকুর উঠলেন। নিভৃত কেতনে বারান্দায় একটু জিরিয়ে ঘরে গিয়ে শুলেন। পিয়ারিদাকে কাছে ডাকলেন। পিয়ারিদা যেতেই ঠাকুর বললেন, পিয়ারি দেখ তো পটল বায়ুনাশক কিনা। পিয়ারিদা বইপত্র ঘেটে বললেন, পটলের অশেষ গুণ। শ্রী ঠাকুর বললেন, তাহলে যা, বড় বউকে বলে আয়, আজ শুধু পটল খাবো, পটল ভালোভাবে পুড়িয়ে যেন খাওয়াই। পিয়ারিদা বড়মাকে বলতে চলে গেলেন। ইতিমধ্যে প্রকাশ বসুদার সামনে এসে প্রণাম করে দাঁড়াতেই
শ্রী ঠাকুর বললেন, এই প্রকাশ, আমাকে রোজ পটল খাওয়াতে পারিস? প্রকাশ দাস সানন্দে সম্মতি জানিয়ে পটলে খুঁজে বেরোলেন। শ্রী ঠাকুর বললেন, কলকাতা ও বর্ধমানে ফোন করে পটল পাঠাতে বলিস। সেইভাবে ফোন করে জানানো হলো। জয়গুরু। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।